আমাদের হাতে আজ বাংলাদেশের প্রযুক্তি জগতের কয়েকটি খবর আছে। তারিখ 20 নভেম্বর 2025। তাহলে শুরু করা যাক আমাদের একদম ব্যক্তিগত ডিজিটাল জগৎ দিয়ে। আমাদের হাতে থাকা প্রথম খবরটা হলো আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটা বহু প্রতীক্ষিত সুবিধা নিয়ে আসছে। হ্যাঁ, এখন থেকে একটিমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপেই দুটো ভিন্ন অ্যাকাউন্ট চালানো যাবে। অ্যান্ড্রয়েডে এই সুবিধাটা অনেক দিন ধরেই অন্য উপায়ে পাওয়া যাচ্ছিল, কিন্তু আইফোনে সরাসরি অ্যাপের ভেতরে আসাটা একটা বড় ব্যাপার। এটা বাইরে থেকে দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে, এর ভেতরের তাৎপর্যটা তার চেয়ে অনেক গভীর। এটা শুধু একটা টেকনিক্যাল আপডেট নয়। তাহলে কি? এটা আসলে প্রযুক্তি কোম্পানিগুলোর একটা স্বীকারোক্তি যে আমাদের ডিজিটাল জীবন এখন আর একমাত্রিক নেই। এই জায়গাটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। ডিজিটাল জীবন একমাত্রিক নেই বলতে ঠিক কি বোঝাচ্ছেন? ভাবুন তো, আমাদের অনেকেরই এখন দুটো ফোন নম্বর। একটা হয়তো একদম ব্যক্তিগত, বন্ধু আর পরিবারের জন্য, অন্যটা অফিসের কাজের জন্য বা হয়তো নিজের কোনো ছোট ব্যবসার জন্য। একদম। আগে এই দুটো জগৎকে আলাদা রাখতে হলে দুটো ফোন ব্যবহার করতে হতো অথবা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হতো। হোয়াটসঅ্যাপ এই ফিচারটা দিয়ে আসলে মেনে নিচ্ছে যে একজন মানুষের এখন একাধিক ডিজিটাল সত্তা বা আইডেন্টিটি থাকতেই পারে। আর থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, থাকাটাই স্বাভাবিক। এটা আমাদের জীবনের জটিলতাকে ধারণ করার জন্য প্রযুক্তির নিজেকে বদলে ফেলার একটা চেষ্টা। কিন্তু এর আরেকটা দিকও তো আছে। এই সুবিধার ফলে আমাদের কাজ আর ব্যক্তিগত জীবনের মাঝখানের দেয়ালটা কি আরও পাতলা হয়ে যাচ্ছে না? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। আগে অফিসের সিমটা অন্য ফোনে থাকতো বা বন্ধ করে রাখা যেত। এখন একই অ্যাপের ভেতরে দুটো অ্যাকাউন্ট থাকলে কাজের নোটিফিকেশন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকাটা হয়তো আরও কঠিন হয়ে পড়বে। তার মানে সবসময় অন থাকার একটা প্রবণতা বা মানসিক চাপ তৈরি হতে পারে। আর প্রাইভেসি বা ডেটার দিক থেকে যদি ভাবি, সেটাও একটা বড় প্রশ্ন। আপনার ব্যক্তিগত আর পেশাগত দুই ধরনের ডেটাই একটা কোম্পানির হাতে থাকছে। যদি কোনো কারণে সেই অ্যাকাউন্টের সুরক্ষা বিঘ্নিত হয়, তাহলে আপনার জীবনের দুটো গুরুত্বপূর্ণ অংশই একসাথে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার সমাধান দিচ্ছে, কিন্তু সেই সমাধানের ব্যবহার আমাদেরকেই ভেবেচিন্তে করতে হবে। ঠিক। আচ্ছা, এই ব্যক্তিগত ডিজিটাল জগৎ থেকেই আসা যাক আমাদের দ্বিতীয় খবরে। এটা আমাদের অনেকেরই একটা প্রতিদিনের অভ্যাস নিয়ে খবরটা বলছে অনলাইন ক্লাস বা ওয়ার্ক ফ্রম হোমের কারণে অনেকেই এখন ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ চার্জে লাগিয়ে ব্যবহার করেন। এই খবরটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে, কারণ এটা প্রযুক্তির সাথে আমাদের সম্পর্কের একটা অদ্ভুত দিক তুলে ধরে। আমরা প্রতিদিন যে ডিভাইসগুলো ব্যবহার করি, সেগুলো সম্পর্কে আমরা আসলে কত কম জানি। ঠিক। আমার নিজেরই অভিজ্ঞতা আছে। পুরনো ল্যাপটপটা সারাদিন চার্জে লাগানো থাকতো, একদিন দেখি ল্যাপটপের নিচের অংশটা কেমন যেন ফুলে উঠেছে। এটাই হয়। কিন্তু কেন এমন হয়? সারাক্ষণ চার্জে থাকলে তো ব্যাটারির ভালো থাকার কথা, তাই না? এখানেই আমাদের সাধারণ জ্ঞানের সাথে প্রযুক্তির বাস্তবতার পার্থক্য। ল্যাপটপের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এমনভাবে তৈরি যে সেগুলোকে সব সময় ১০০% চার্জে রাখা বা অতিরিক্ত গরম পরিবেশে রাখাটা তাদের আয়ুর জন্য ক্ষতিকর। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো চার্জ ৩৫-৪০% নেমে এলে চার্জ দেওয়া এবং ৮০-৮৫% হয়ে গেলেই খুলে ফেলা। কিন্তু আমরা তো সুবিধার জন্য সারাক্ষণ লাগিয়ে রাখি। তার মানে ডিভাইসটা আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে, কিন্তু আমরা সেই ডিভাইসের প্রয়োজন অনুযায়ী নিজেদের অভ্যাসকে বদলাতে পারিনি। আমার মনে হয় এর চেয়েও বড় একটা বিষয় এখানে লুকিয়ে আছে। এটা শুধু জ্ঞানের অভাব নয়, এটা আমাদের ব্যবহার করো এবং ফেলে দাও বা ইউজ অ্যান্ড থ্রো সংস্কৃতিরও একটা প্রতিফলন। মানে ব্যাটারি নষ্ট হলে নতুন কিনবো, এই তো? একদম। ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে কি হবে? হয়তো নতুন একটা ব্যাটারি কিনবো, অথবা কয়েক বছর পর পুরো ল্যাপটপটাই পাল্টে ফেলবো। এগুলো তো বিষাক্ত ইলেকট্রনিক বর্জ্য বা ই-ওয়েস্ট। তাহলে আমাদের একটা ছোট অভ্যাস বা জ্ঞানের অভাব শেষ পর্যন্ত পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ঠিক তাই। হোয়াটসঅ্যাপের খবরটা ছিল প্রযুক্তি কিভাবে আমাদের জীবনের সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছে, আর এই ল্যাপটপের খবরটা হলো আমরা প্রযুক্তির সাথে কতটা দায়িত্বশীলভাবে খাপ খাওয়াতে পারছি সেই প্রশ্নটা তুলে ধরছে। ব্যবসাগুলো যখন প্রযুক্তি ব্যবহার করে, তাদেরও একটা বড় দায়িত্ব থাকে। এই সূত্র ধরেই আমরা আমাদের পরের অংশে যেতে পারি। অবশ্যই। ব্যক্তিগত জগৎ থেকে এবার একটু ব্যবসায়িক উদ্যোগের দিকে তাকানো যাক। আমাদের পরের খবরটি বিজ্ঞাপন জগৎ নিয়ে। ঢাকার গুলশানে একটি কফি শপে দেশের অন্যতম ডিওএইচ বা ডিজিটাল আউট অফ হোম
বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনি অ্যাডস একটা মতবিনিময় সভার আয়োজন করেছিল। আলোচনার বিষয় ছিল ডিজিটাল স্টোরি টেলিং এবং ডিওএইচ এর ভবিষ্যৎ। শব্দগুলো একটু ভারী শোনালেও বিষয়টা বেশ মজার। হ্যাঁ, ডিজিটাল আউট অফ হোম বা ডিওএইচ এটা আসলে কি? আর এই স্ক্রিনগুলোতে তো স্থির ছবির বদলে ভিডিও দেখানো যায়। এমনকি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপনও দেখানো সম্ভব। ঠিক। আর এখানেই ডিজিটাল স্টোরি টেলিং বা ডিজিটাল গল্প বলার ধারণাটা আসছে। বিজ্ঞাপনদাতারা এখন আর শুধু তাদের পণ্যের ছবি দেখিয়ে সন্তুষ্ট নন, তারা একটা গল্প বলতে চান, দর্শকের সাথে একটা আবেগীয় সংযোগ তৈরি করতে চান। একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন, একটা ডিজিটাল বিলবোর্ডে সকালে দেখানো হচ্ছে গরম কফির বিজ্ঞাপন, দুপুরে কোনো রেস্টুরেন্টের লাঞ্চ অফার, সন্ধ্যায় হয়তো কোনো নতুন সিনেমার ট্রেলার, এমনকি বৃষ্টির দিনে হয়তো দেখানো হচ্ছে ছাতা বা রেইনকোটের বিজ্ঞাপন। তার মানে বিজ্ঞাপনগুলো আরও বেশি প্রাসঙ্গিক এবং বুদ্ধিদীপ্ত হয়ে উঠছে। এটা তো কনজিউমারের জন্য ভালো, কিন্তু এর কি কোনো উল্টো দিকও থাকতে পারে? কেমন? আমার মাথায় একটা প্রশ্ন আসছে। রাস্তার মোড়ে মোড়ে এই ঝকঝকে চলমান ডিজিটাল স্ক্রিনগুলো কি আমাদের মনোযোগের জন্য একটা নতুন লড়াই তৈরি করছে না? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করছে। আমরা এখন একটা অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতিতে বাস করি, যেখানে আমাদের মনোযোগই হলো সবচেয়ে মূল্যবান পণ্য। আর এই ডিজিটাল বিলবোর্ডগুলো সেই মনোযোগ কাড়ার প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলছে। ঠিক। এর একটা প্রভাব হতে পারে ভিজুয়াল ক্ল্যাটার বা চাক্ষুষ বিশৃঙ্খলা তৈরি হওয়া। আমাদের চারপাশের পাবলিক স্পেসগুলো ক্রমশ আরও বেশি বাণিজ্যিক হয়ে উঠছে। আগে যেখানে একটা স্থির ছবি থাকতো, এখন সেখানে সারাক্ষণ কিছু একটা নড়াচড়া করছে, রং বদলাচ্ছে, যা আমাদের মস্তিষ্ককে অনবরত ব্যস্ত রাখে। এটা তো শহরের মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। সবসময় একটা তথ্যের প্রবাহ বা স্টিমুলেশনের মধ্যে থাকাটা বেশ ক্লান্তিকর হতে পারে। ঠিক। তবে এর একটা ইতিবাচক দিকও ভাবা যেতে পারে। এই স্ক্রিনগুলোকে তো শুধু বিজ্ঞাপনের জন্য ব্যবহার নাও করা হতে পারে। যেমন জরুরি অবস্থায় ট্রাফিক আপডেট দেওয়া, আবহাওয়ার সতর্কতা জারি করা, এমনকি ডিজিটাল পাবলিক আর্ট দেখানোর জন্য এগুলোকে ব্যবহার করা সম্ভব। প্রশ্ন হলো, আমরা প্রযুক্তিটাকে কোন দিকে নিয়ে যাব? অর্থাৎ এখানেও সেই একই প্রশ্ন ফিরে আসছে, প্রযুক্তিগত ক্ষমতার দায়িত্বশীল প্রয়োগ। আচ্ছা, এই ব্যবসায়িক উদ্ভাবন থেকে এবার আমরা দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামোর দিকে নজর দিই। আমাদের শেষ খবরটা শায়দ এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নিঃসন্দেহে খবরটা হলো, দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। এবং বিটিআরসি এর অনুমোদনও দিয়েছে। হ্যাঁ, এটা তো বিশাল খবর। হ্যাঁ, এটা বাংলাদেশের ডিজিটাল সংযোগের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা হতে পারে। যুগান্তকারী, এটা তো বেশ বড় একটা শব্দ। কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আমাদের তো ফাইবার অপটিক ইন্টারনেট আছে, মোবাইল ইন্টারনেট আছে। স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে এর চেয়ে আলাদা? পার্থক্যটা হলো পৌঁছানো বা রিচের ক্ষেত্রে। ফাইবার অপটিক কেবল নিঃসন্দেহে খুব দ্রুত গতির, কিন্তু দেশের সব জায়গায়, বিশেষ করে পাহাড়ি বা প্রত্যন্ত দ্বীপাঞ্চলে, এই কেবল নিয়ে যাওয়াটা খুব কঠিন এবং ব্যয়বহুল। মোবাইল নেটওয়ার্কেরও তো সীমাবদ্ধতা আছে। ঠিক। এখানে স্টারলিংকের মতো লো আর্থ অরবিট বা LEO স্যাটেলাইট ইন্টারনেট একটা বিপ্লব ঘটাতে পারে। লো আর্থ অরবিটের মানে হলো স্যাটেলাইটগুলো পৃথিবীর অনেক কাছ দিয়ে ঘুরছে। একদম। প্রচলিত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে, কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো থাকে মাত্র 500-550 কিলোমিটার দূরে। এর ফলে ডেটা আসা যাওয়ার সময়, যাকে আমরা লেটেন্সি বলি, সেটা অনেক কমে যায়। এর পারফরম্যান্স প্রায় ফাইবার অপটিকের কাছাকাছি। হ্যাঁ, এর মানে হলো, এখন বান্দরবনের কোনো পাহাড়ি চূড়ার রিসর্ট অথবা সুন্দরবনের পাশে একটা চিংড়ির খামার, যেখানে ফাইবার অপটিক পৌঁছানো প্রায় অসম্ভব, সেখানেও শহরের মতো হাই স্পিড ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। এর প্রভাব তো অনেক নয় শুধু প্রত্যন্ত অঞ্চলের অফিসের জন্য, নাকি এর চেয়েও বড় কোনো প্রভাব থাকতে পারে, যেমন ধরুন দুর্যোগ ব্যবস্থাপনায় বা জরুরি স্বাস্থ্যসেবায়? আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। এর প্রভাব কর্পোরেট অফিসের বাইরে অনেক দূর পর্যন্ত যাবে। ভাবুন, বন্যার সময় যখন মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিক লাইন ক্ষতিগ্রস্ত হয়, তখন এই স্যাটেলাইট ইন্টারনেটই হতে পারে একমাত্র ভরসা।
উদ্ধারকারী দলগুলো এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারবে। ঠিক, প্রত্যন্ত অঞ্চলের কোনো কমিউনিটি ক্লিনিকে বসে একজন স্বাস্থ্যকর্মী হয়তো ঢাকার একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ভিডিও কলে রোগীর অবস্থা দেখাতে পারবেন। এমনকি দুর্গম এলাকার স্কুলগুলোতেও অনলাইন শিক্ষার সুযোগ তৈরি হতে পারে। সম্ভাবনাগুলো তো আসলেই অসাধারণ, কিন্তু এর কি কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জের দিক নেই? এর মানে তো এটাও দাঁড়ায় যে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা একটা বিদেশি কোম্পানির হাতে থাকছে। অবশ্যই আছে। এটা একটা বড় ভূ-রাজনৈতিক এবং কৌশলগত প্রশ্ন। ডেটা নিরাপত্তা, ডেটা সার্বভৌমত্ব এবং একটা মাত্র কোম্পানির উপর অতি নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি এখানে থেকেই যায়। কোনো কারণে যদি সেই কোম্পানির সেবা বন্ধ করে দেয় বা মাশুল অনেক বাড়িয়ে দেয়, তো আমরা সমস্যায় পড়ব। এখানেই বিটিআরসির মতো নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাদের কাজ হবে এটা নিশ্চিত করা যে এই সেবাটা দেশের আইন ও নিয়মকানুন মেনে চলছে এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখছে। এই অনুমোদনটি সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ। তাহলে এই 4টি খবরকে যদি আমরা এখন একসাথে দেখি, হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট ফিচার, ল্যাপটপের ব্যাটারি বাঁচানোর পরামর্শ, ডিজিটাল বিলবোর্ডের নতুন কৌশল আর মহাকাশের স্যাটেলাইট থেকে ইন্টারনেট, সব মিলিয়ে কি ছবিটা দাঁড়াচ্ছে? ডিজিটাল রূপান্তরের একদম তৃণমূল পর্যায়ে হোয়াটসঅ্যাপের মতো ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনকে আরও সহজ করার চেষ্টা চলছে, যদিও তাতে নতুন কিছু জটিলতাও যোগ হচ্ছে। আর এর ঠিক ওপরের স্তরে ল্যাপটপের ব্যাটারির খবরটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই ডিজিটাল অগ্রযাত্রার সাথে তাল মেলানোর জন্য আমাদের ডিজিটাল সাক্ষরতা বা জ্ঞান বাড়ানো কতটা জরুরি। একদম। আর এর পরের স্তরগুলোতে আমরা দেখছি ব্যবসায়িক এবং অবকাঠামোগত পরিবর্তন। চাটনি অ্যাডসের মতো উদ্যোগগুলো দেখাচ্ছে যে দেশের ডিজিটাল অর্থনীতি শুধু ই-কমার্স বা রাইড শেয়ারিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বিজ্ঞাপন, মার্কেটিংয়ের মতো সৃজনশীল শিল্পেও উদ্ভাবন আসছে। এবং সবকিছুর ভিত্তি হিসেবে স্টারলিংকের মতো প্রযুক্তি দেশের ডিজিটাল মেরুদণ্ডকে এমনভাবে শক্তিশালী করছে যা আগে কল্পনা করা যেত না। এটা ভৌগোলিক বাধাকে অতিক্রম করে সত্যিকারের ডিজিটাল সমতা আনার সম্ভাবনা তৈরি করছে। তার মানে ব্যক্তিগত সুবিধা, ব্যবসায়িক উদ্ভাবন এবং জাতীয় অবকাঠামো, এই 3টি স্তম্ভই একসাথে একই সময়ে বিকশিত হচ্ছে। হ্যাঁ, এটাই একটা পরিপূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে ওঠার লক্ষণ। দারুণ একটা বিশ্লেষণ। তার মানে এই বিচ্ছিন্ন খবরগুলো আসলে একই গল্পের ভিন্ন ভিন্ন অধ্যায়। গল্পটা হলো বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের। একদম। এবং একটি অধ্যায় ছাড়া অন্যটি অসম্পূর্ণ। শক্তিশালী অবকাঠামো ছাড়া হোয়াটসঅ্যাপের নতুন ফিচার অর্থহীন, আবার ব্যবহারকারীরা যদি ডিজিটালভাবে স্বাক্ষর না হন তাহলে সেরা প্রযুক্তিও তার পূর্ণ সম্ভাবনা মেলে ধরতে পারে না। আজকের এই পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা দেখলাম প্রযুক্তি একদিকে আমাদের জীবনকে সহজ করছে, অন্যদিকে নতুন জটিলতা আর ঝুঁকিও তৈরি করছে। এখন ভাবার বিষয় হলো এই ডিজিটাল অগ্রযাত্রার চালকের আসনে কে থাকবে? প্রযুক্তি কোম্পানিগুলো যারা নতুন নতুন সুবিধা তৈরি করছে, সরকার যারা নিয়মকানুন তৈরি করছে, নাকি শেষ পর্যন্ত আমরা সাধারণ ব্যবহারকারীরা যারা প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করছি? এই ক্ষমতার ভারসাম্যটাই হয়তো ঠিক করে দেবে আমাদের ডিজিটাল ভবিষ্যৎ আসলে কেমন হবে।